আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শুরুতেই এএসবিআরএম করোনা সংবাদ। চব্বিশ ঘন্টায় দেশে কোভিড-19 মারা গেছে আরও 14 জন। এই সময় আক্রান্ত হয়েছে 1041 জন। এই নিয়ে মোট মারা গেল 283 জন, আর মোট আক্রান্ত হলেন 18,863 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অন্যদিকে দেশে মার্কেট আর গার্মেন্টস খুলে দেয় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে এমন শঙ্কা জানিয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। মারুফ রেজা জানাচ্ছেন এর বিস্তারিত। কোভিড-19 আক্রান্তের সংখ্যায় আবারও সহস্র ছাড়ালো বাংলাদেশ। একদিনের ব্যবধানে বাড়ল 1041 জন, আর এ পর্যন্ত মোট 18,863 জন নিয়ে আক্রান্তের টেবিল তালিকায় বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে 30তম। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় শেষ 24 ঘন্টার পরিসংখ্যান। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন। গেল 8 মার্চ থেকে এখন পর্যন্ত 10ম সপ্তাহ চলছে করোনা শনাক্তের কাজ, আর এর মধ্যে শেষ 3 সপ্তাহে আক্রান্ত হয়েছেন প্রায় 14,000 মানুষ। আর শনাক্তের বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার 19.10%, আর মৃত্যুর হার 1.50%। আমাদের 8ম সপ্তাহ, যেটা ছিল 26 এপ্রিল থেকে 2 মে, শনাক্ত ছিল 3,792 জন। 9ম সপ্তাহ, যেটা 3 মে থেকে 9 মে, সেখানে আমাদের মোট শনাক্ত হয়েছিল 4,980 জন। আমরা এখন 10ম সপ্তাহে, আমাদের এখনো 2 দিন বাকি আছে। আজকে 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5,093 জন। এদিকে রাজধানীর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নতুন 6,000 নার্স নিয়োগ অনুষ্ঠানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের আক্রান্ত সংখ্যা একটু বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই একটু বাড়বে, যেহেতু কিনা আমাদের গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, আমাদের এখন বাজার ঘাটও কিছুটা খুলে দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে ধর্মীয় কার্যক্রম খুলে দেওয়া হয়েছে। কিছু বাড়তে পারে, কিন্তু আমরা আশা করি আমরা যদি স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি তাহলে পরে এটা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। এর আগে বুধবার নিয়োগ দেওয়া হয় 2,000 নতুন চিকিৎসককে। আমাদের 8টি ডিভিশন আছে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দেশে অঘোষিত লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকির মধ্যে স্বল্প পরিসরে কারখানা ও বিপণী বিতান খুলে দেয়ার শঙ্কিত তারা। ঈদের কথা বলে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তকে বিপজ্জনক মনে করেন আইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। আর সীমিত পরিসরে সব খুলে দেওয়ার মাধ্যমে সাধারণের মধ্যে যে বার্তা যাবে তাতে মহামারী মোকাবেলা কঠিন বলে মনে করেন অধ্যাপক ডক্টর AHM জহুরুল হক। সাকিবুর রহমানের রিপোর্ট। ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে শপিং মল আর অর্থনীতি সচল রাখতে কিছু কারখানা খোলার অনুমতি দেয় সরকার। শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে এসব বিপণী বিতান আর কারখানা খোলা যাবে। তবে বাস্তবতা হচ্ছে বিধিনিষেধ শিথিলের সুযোগে খোলা মার্কেটগুলোতে শারীরিক দূরত্ব, হাঁচি, কাশি, শিষ্টাচার বা পরিচ্ছন্নতা কোনোটিই মানা সম্ভব হচ্ছে না। একটু ঈদের জামা কেনার জন্য, কিন্তু আমি তো স্বাস্থ্যবিধি মেনেই চলতেছি। আমি তো বাসায় যাই, আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো, তারপর আমি মাস্ক পরছি, আমি তো সামাজিক দূরত্ব মানেই চলতেছি। এটা তো আমাদের একটা সমস্যা, আমরা নিজেরাই করোনাকে ডাক দিচ্ছি আর কি আমাদের কাছে। তারপরে আমরা চেষ্টা করব। মার্কেট যদি বন্ধ থাকতো সবাই বন্ধ পাইতো, কেউ আর মার্কেটে আসতো না। যেহেতু এখন খোলা আছে সেহেতু আমাদেরকে বাচ্চার চাহিদার জন্য আমাদেরকে আসতেই হচ্ছে। বিধিনিষেধ শিথিল করায় অনেকটা ঠুনকো অজুহাতে ঘর থেকে বেরোচ্ছেন। এর মধ্যে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কোনো উৎসবের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত বিপজ্জনক। ক্রমান্বয়ে প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত দুদিন দেখছি আমরা এই বাড়ার সংখ্যাটা হঠাৎ করে একটা ছোট্ট লাভ দিয়েছে। আমরা অনিশ্চিত যে এটা কতখানি বাড়বে। সেক্ষেত্রে ঈদের কথা বলে এই লকডাউন শিথিল করাটা খুবই একটা বিপজ্জনক সিদ্ধান্ত। অবিলম্বে সিদ্ধান্তটা বাতিল করা উচিত।
বিএসএমএমইউ এর অধ্যাপক ডক্টর এইচ.এম. জহুরুল হক সতর্ক করে বলেন, যেভাবে সংক্রমণ হচ্ছে তাতে আগামী 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে এটা এমন হতে পারে যে 6 মাস 1 বছরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি কঠিনভাবে মানা লাগতে পারে। এখন যে ডিজিজ প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে এটার ভবিষ্যৎ খুব নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। এদিকে কোভিড আক্রান্ত ও অন্য রোগীদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থাপনাগত ত্রুটি দূর করার তাগিদ দেন এই দুই বিশেষজ্ঞ। কর্তৃপক্ষের ব্যবস্থাপনার সমস্যা, কোভিডের সেই সমস্যা নিয়ে আসুক বা কোভিডের বাইরে অন্যান্য রোগ নিয়ে আসুক, সব জায়গায় কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে না। রোগীকে কোনোভাবে বিদায় দেওয়া উচিত না যারা জরুরি রোগী। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে সরকার। ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে এ ছুটির সময় গণপরিবহন বন্ধ ছাড়াও এক জেলা বা উপজেলা থেকে অন্য জেলা বা উপজেলায় চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ঈদের আগের 4 দিন এবং পরের 2 দিন সহ মোট 7 দিন যানবাহন চলাচলে কঠোরতার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। ঈদ উল ফিতরের নামাজের ক্ষেত্রেও এই বিধি মেনে চলার কথা জানানো হয় প্রজ্ঞাপনে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আগামী 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অবস্থার উন্নতি হওয়া মাত্রই আকাশপথে বিমান চলাচলে সকল প্রস্তুতি রয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল শিডিউল ফ্লাইট 30 মে পর্যন্ত বন্ধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। অব্যবহৃত টিকিটে আগামী 14 জুন পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এই সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশে করোনার সার্বিক পরিস্থিতি এবং দেশব্যাপী অব্যাহত লকডাউনের সময়সীমা বৃদ্ধির প্রেক্ষিতে আকাশপথে যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা আগামী 30 মে পর্যন্ত বর্ধিত করা হলো। তবে অবস্থার উন্নতি সাপেক্ষে পুনরায় বিমান চলাচল চালু করার যাবতীয় কার্যক্রম চলমান আছে। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের কোনো ধরনের সুবিধাই পান না এমন মানুষদেরকেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সংকটে কাউকে কষ্ট পেতে হবে না। সব মসজিদেও ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা দেওয়া হবে। শরীয়ত খানের রিপোর্ট। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। করোনায় স্থবির অর্থনীতির কারণে সবচেয়ে বিপদে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ আর দিনমজুররা। সরকারি সহায়তার তালিকার বাইরে থাকা এমনই 50 লাখ পরিবারের হাতে এবার ঈদ উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল সরকার। অর্থ আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি। প্রতি পরিবার 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। এর উপকারভোগী হবেন প্রায় 2 কোটি মানুষ। সরকারের ব্যয় হচ্ছে 1,250 কোটি টাকা। সকালে গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সারা বিশ্ব আক্রান্ত। বিশিষ্টজনরা করোনায় ক্ষতিগ্রস্ত এই 50 লাখ পরিবারের তালিকা তৈরি করেন, যাদের মধ্যে রয়েছে রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, পরিবহন শ্রমিক ও হকার সহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ। নগদ, বিকাশ, রকেট এবং ইউক্যাশের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে এই টাকা। ফলে অনিয়ম বা ভোগান্তির কোনো সুযোগ নেই। না পাওয়া যাওয়া তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। প্রধানমন্ত্রী বলেন, কোনো মানুষ যেন খাবার কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে সরকার। যারা সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজেরা কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করেই আমরা যে টাকাটা অন্তত সংগ্রহ করতে পেরেছি 2,500 টাকা করে এক একজনকে, অর্থাৎ 2,500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নানা পদক্ষেপ নেয় মৃত্যুহার কম বলে মন্তব্য করেন সরকার প্রধান। আমাদের দেশের মানুষের কিভাবে তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে
মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। মানুষের কষ্টটা দূর করা, এটাই আমার লক্ষ্য। আমি সেটাই চাই যে আমরা হয়তো এত মানুষ হয়তো অনেক বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন আমি দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাইকে যে কিছু সহযোগিতা করতে পারি, সেই চিন্তা করেই আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। অসহায় মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাক্ষণ মাস্ক পরে থাকা, কারণ আপনাদের কিন্তু অক্সিজেন নিতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। করোনায় সবচেয়ে বেশি সংকটে দিন আনে দিন খাওয়া রাজধানীর প্রায় ৪৫ লাখ শ্রমিক। কাজ না থাকায় বন্ধ আছে তাদের আয় রোজগার, পাচ্ছেন না সরকারি সহায়তাও। অর্থনীতিবিদরা বলছেন খাদ্য ও অর্থ নিয়ে এই জনগোষ্ঠীর পাশে সরকারের এগিয়ে আসা জরুরি। এজন্য নেওয়া যেতে পারে স্থানীয় সরকারের সহযোগিতা। সেলিম আলীকে রিপোর্টে দেখুন এর বিস্তারিত। মরণঘাতী কোভিড-19 হানা দিয়ে কেবল মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, পথে বসিয়েছে প্রতিদিনের রোজগারের উপর নির্ভরশীল রাজধানীর প্রায় অর্ধকোটি মানুষকে। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কাজের আশায় এখনো এভাবে বসে থাকেন শ্রমিকরা। 7-8 জন মানুষ ঘরে খাওয়ানো, ঘর ভাড়ার লেগে বাড়িওয়ালা ঘর তালা মেরে দিচ্ছে। চাল নাই, ডাল নাই, ছেলে সন্তান নিয়ে বাপ মা ভাই বোন নিয়ে খুব কষ্টের মাঝে আছি। এর জন্য আমরা রাস্তায় নেমেছি। সরকারের যদি কাজকর্ম দিত তাহলে আমরা এরকম রাস্তায় নামতাম না। আমাদের কেউ সাহায্য দেয় না, কোনো সহযোগিতা দেয় না। শ্রমিক নেতারা জানান ভাসমান শ্রমিকদের তালিকা তৈরি করে খাদ্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানো জরুরি। নিশ্চিত করা প্রয়োজন আর্থিক সহযোগিতাও। ঢাকা শহরে ভাসমান অপ্রাতিষ্ঠানিক খাতের যত শ্রমিক আছে সব শ্রমিকদেরকে আমরা যেন তালিকাভুক্ত করতে পারি। প্রত্যেকটা শ্রমজীবীর পাশে এ রাষ্ট্রের দাঁড়ানো দরকার এবং তাদের জন্য বরাদ্দ করা দরকার, খাদ্য সহায়তা দরকার এবং তার পাশাপাশি তাদেরকে এই করোনার পরবর্তীতে আবার যেন তারা কাজে ফিরে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা দরকার। একই পরামর্শ অর্থনীতিবিদদেরও। সরকার খাদ্য সহায়তা বা নগদ সহায়তা যেটাই দিক সেটাকে সুসংগঠিত করার জন্য যারা অভাবে আছেন তারা খুব সহজে যেন সরকারের কাছে তাদের সাহায্যের জন্য আবেদন করতে পারেন, সেই ব্যবস্থাটি সুনির্দিষ্টভাবে চালু করতে হবে এবং কেউ সাহায্যের জন্য আবেদন করলে তার ভেরিফিকেশনের জন্য স্থানীয় যারা প্রশাসনে আছেন তাদের হেল্প নিতে হবে। পাশাপাশি বিদ্যমান সামাজিক নিরাপত্তা বলয় আরো শক্তিশালী করার পরামর্শ দিলেন তিনি। সেলিম মালিক, RTV, ঢাকা। স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেল 4:55 ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। 1937 সালের 18 ফেব্রুয়ারি ভারতের কলকাতা শহরে জন্ম তার। কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 1962 সালে PhD ডিগ্রি অর্জন করেন। 1964 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ফেলো হিসেবে বৃত্তি পান। 1969 সালে জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের রিডার হিসেবে যোগ দেন। তরুণ বয়সে আনিসুজ্জামান রাষ্ট্রভাষা আন্দোলনে সম্পৃক্ত হন। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধ অপরাধীদের বিচারে গঠিত গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। 1985 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। অধ্যাপক আনিসুজ্জামান স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার এছাড়া ভারতের পদ্মভূষণ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট সহ অসংখ্য সম্মাননা ও পদক পান। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান 2012 থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। গত 27 এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে সমন্বিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি তিনি কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। করোনা পরীক্ষা করতে যেয়ে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
লাইনে শারীরিক দূরত্ব না মানা এবং সবাই মাস্ক ব্যবহার না করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। শাহাবুদ্দিন শিহাবের সহায়তায় জাহিদ রহমানের রিপোর্ট। এই অপেক্ষা শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য অনেকে সেহরি খেয়েও লাইন দিয়েছেন। প্রতিদিন 100 জন সরকারি কর্মকর্তা কর্মচারী ও 250 জন সাধারণ মানুষের পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই কেন্দ্রে। তাই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পরীক্ষার সুযোগ পাচ্ছেন না। ক্যান্সার হাসপাতালে গেছি, ওই জায়গাতে পাঠাইছে করোনা পরীক্ষা ছাড়া আমাকে চিকিৎসা দিব না। রাত 9টা বাজে আসছিলাম, সারা রাত ছিলাম, সকাল 8টা বাজে টোকেন দিচ্ছি। 3:30টার সময় আসছে, 3:30টার সময় এসে এখনো আপনার লাইনে দাঁড়ায় আছে। এ পর্যন্ত আসতে এত টাইম লাগছে, এখন ওদিকে কি অবস্থা। আবার উপসর্গ নিয়ে লাইনে দাঁড়ানো, সবার মধ্যে শারীরিক দূরত্ব না মানা এবং অনেকে মাস্ক ব্যবহার না করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। কেউ রাতের 12টা বাজে আসে সিরিয়াল দিয়ে রয়েছে, আবার কেউ 2টা বাজে আসছে, আমরা আসছি আপনার 3:30টা বাজে। এখন পর্যন্ত এই অবস্থায় আছি। যদি একটা মহামারীর ক্ষেত্রে যদি টেস্ট করতে এত সময় লাগে, তাহলে এই দেশের কাছে আর কি আশা করা যায়। ভুক্তভোগীরা করোনা পরীক্ষার কেন্দ্র বাড়ানো, স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তি দূর করার দাবি জানান। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ ও রাজবাড়ীতে মারা গেছেন 2 জন। এদিকে সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে শ্বশুরবাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গাফফার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে তিনি বুধবার হাসপাতালে ভর্তি হন। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 62 জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1475 জনে। এই সময়ে সুস্থ হয়েছেন 81 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজের এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরো 15 জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 246 জন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। নতুন করে এই জেলায় আক্রান্ত হয়েছেন 95 জন। এদের মধ্যে নগরীর সদরঘাট থানার ওসি ফজলুর রহমান সহ 13 পুলিশ সদস্য ও 4 চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 512 জনে। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 4 চিকিৎসক সহ 15 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। লকডাউন করা হয়েছে এলাকার 10টি বাড়ি। চুয়াডাঙ্গায় নতুন করে 11 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা রয়েছেন। রাঙ্গামাটিতে নতুন করে 9 জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে 1 চিকিৎসক ও 4 নার্স রয়েছেন। সিলেটে 2 থানার 5 পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন। পঞ্চগড়ে এবার আক্রান্ত হয়েছে পুলিশের এক এসআই। সাভারে নতুন করে 5 জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90 জনে। গোপালগঞ্জে নতুন করে 3 জন সহ আক্রান্তের সংখ্যা হলো 63 জনে। কুড়িগ্রামে 3 জন, দিনাজপুরে 3 জন, শরীয়তপুরে 1 জন, খাগড়াছড়িতে 3 জন, বরিশালে 1 জন আক্রান্ত হয়েছে। নড়াইলে 1 জন, টাঙ্গাইলে নতুন করে আক্রান্ত হয়েছে 13 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো 73 জন। ফেনীতে নতুন করে আক্রান্ত হয়েছেন 1 স্বাস্থ্যকর্মী সহ 7 জন। বগুড়ায় 27 জন ও হিলিতে 1 জন রোগী। ভোলায় 2 জন। এদিকে ভোলার জেলা প্রশাসক কার্যালয় সহ 10টি গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। এর উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আলী আজম মুকুল। মাসুদ মুস্তাহিদ, RTV। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। সকাল থেকেই ঘাটে ঢাকামুখী মানুষের পাশাপাশি বাড়ি ফেরা মানুষের চাপও রয়েছে। বেড়েছে গাড়ির সংখ্যা। পারাপারের অপেক্ষা রয়েছে 3 শতাধিক ছোট বড় গাড়ি। ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, দক্ষিণাঞ্চলের 21টি জেলা থেকে যাত্রী আসার পাশাপাশি বাড়ি ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঘাট দিয়ে 13টি ফেরি চলাচল করছে, তবে বেশিরভাগ যাত্রী স্বাস্থ্যবিধি মানছে না। নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও সামাজিক দূরত্ব না মানায় বরিশালে করোনা ঝুঁকি বাড়ছে।
ঈদকে কেন্দ্র করে নগরীর মার্কেটগুলোতে বেড়েছে লোক সমাগম। অধিকাংশ দোকানি ও ক্রেতা সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এ পর্যন্ত বরিশালে 59 জন করোনায় আক্রান্ত হয়েছে। সম্প্রতি মার্কেট বন্ধ রাখতে ব্যবসায়ীদের নেতাদের অনুরোধ করেন সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, কিন্তু ব্যবসায়ীরা তা উপেক্ষা করে নগরীর চকবাজার, পদ্মাবতী, কাঠপট্টি, লাইন রোড, হেমায়েতুদ্দিন রোড সহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছেন। এসব মার্কেটে গাদাগাদি করে কেনাকাটা করছে ক্রেতারা। করোনায় কৃষি ক্ষতি পুষিয়ে নিতে 4% সুদে 19,500 কোটি টাকার কৃষি ঋণের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সার্বিক কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাত্র 4 টাকা সুদে কৃষকদের 19,500 কোটি টাকার বিশেষ ঋণ প্রদান করা হচ্ছে। হাওরের ধান কাটা নিয়ে আমাদের যে শঙ্কা ছিল সেটি কাটিয়ে উঠে আমরা হাওরের 100 ভাগ ধানই আমরা কাটতে পেরেছি। হাওর অঞ্চলে যে সকল ধান কাটার মেশিন ব্যবহার করা হয়েছিল সেগুলো সমতল ভূমিতে আসছে, পাঠানো হয়েছে। শ্রমিকরাও এখানে ফিরে এসেছে সমতল ভূমিতে। সার্বিকভাবে ধান কাটা এগিয়ে চলছে। সাভার সদর ইউনিয়নে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে 400 পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, আলু, ডাল, লবণ ও সাবান সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা বিপর্যয়ের সময় মানুষের পাশে রয়েছে সরকার। শরীয়তপুরের নড়িয়ায় চামটা ইউনিয়নের 450 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সকালে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এ সময় উপজেলা চেয়ারম্যান AKM ইসমাইল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রারি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী তার নড়িয়ার অস্থায়ী বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বাদলের পক্ষ থেকে প্রায় 300 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। সরকার জনগণের পাশে রয়েছে। করোনা মহামারীতে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে অলাভজনক সামাজিক সংগঠন পাথওয়ে। এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অসুস্থ ও করোনায় আক্রান্ত গণমাধ্যম কর্মীদের প্রতিদিন 6টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে 24 ঘন্টা সেবা দেবে পাথওয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথওয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোতাহের হাসান, নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন, পরিচালক ইমারত হোসেন ইমু সহ গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস মোকাবেলায় মেডিক কার্ড, রোবট ডক্টর এবং ইউভিসি অ্যান্ড থার্মাল রিমোট কন্ট্রোল ডিসইনফেক্ট্যান্ট চেম্বার অ্যান্ড ল্যাম্পের ফাংশনাল প্রোটোটাইপ তৈরি করেছে ওয়ালটন। বিকালে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই 3 ধরনের ইকুইপমেন্টের ফাংশনাল প্রোটোটাইপ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও আইসিটি বিভাগ ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ডাক্তারদের করোনায় আক্রান্তের ঝুঁকি কমবে বলে আশা করেন আইসিটি প্রতিমন্ত্রী। দর্শক, করোনা পরিস্থিতির জানাতে আমাদের সঙ্গে ইতালি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আসলামুজ্জামান। আসলাম, আমরা জেনেছি যে করোনা মহামারীর এই সময়েও ইতালির দেশটির সরকার সেই দেশটিতে থাকা অবৈধদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আফসানা, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের ছোবলে যখন বিশ্ব থমকে গিয়েছে তখন ইতালিতে অবস্থিত অবৈধ অনিয়মিত অভিবাসীরা কিন্তু বৈধতা পাওয়ার একটি সুযোগ এসেছে। তবে ইতালিয়ান সরকার কিন্তু এখানে শর্ত দিয়েছে, দুটি শর্তে কিন্তু বৈধতা দেওয়ার কথা হয়েছে। এখানে যে প্রথম শর্তটি দিয়েছেন সেটা হচ্ছে
চলতি মাসের চলতি বছরের 18 তারিখের আগে কিন্তু যদি 18 তারিখের আছে কৃষিকাজ অথবা বৃদ্ধা অথবা সেবা যত্ন বা বাসা বাড়িতে কাজে নিয়োজিত ছিলেন এমন কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে কিন্তু বৈধতা দিতে রাজি হয়েছেন এবং অন্য একটি কথা বলেছেন সেখানে কিন্তু গত বছরের 18 তারিখের আগে যাদের সৌজন্যর মেয়াদ শেষ হয়েছে তাদেরকে কিন্তু বৈধতা দেওয়ার কথা বলেছেন। তবে এখানে আফসানা একটি বিষয় আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন এই সুযোগ কিন্তু তারা খুবই কম নিতে পারবে, কারণ তাদের এখানে পাসপোর্ট সমস্যা রয়েছে এবং বিভিন্ন ভাবে সমস্যা রয়েছে। আফসানা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ তথ্য। জি আসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসলামুজ্জামান। দর্শক, এবারে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর জানাতে মিশিগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সার্বিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন? মিশিগানে আসলে লকডাউন বিরোধী কোনো খবর আছে কিনা আপনার কাছে জানাবেন। আফসানা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। করোনায় ক্ষতবিক্ষত যুক্তরাষ্ট্রে চলমান মহামারী, খাদ্য সংকট, বেকারত্ব, অর্থনীতি এসব ধকল কাটিয়ে উঠতে অবশ্যই সময় লাগবে। বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন। যুক্তরাষ্ট্রে বর্তমান সংক্রমণ এবং মৃত্যু কিছুটা কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত 85,000 মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত 36 ঘন্টায় আরো 2 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এই নিয়ে সর্বমোট 255 জন বাংলাদেশি করোনাতে প্রাণ হারালো। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান দাবি করেছেন গত 20 বছর ধরে চীন থেকে 5 ধরনের ভাইরাস ছড়িয়েছে বিশ্বে। মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমোর স্টে হোম অর্ডারের বিরুদ্ধে বিক্ষোভ হলে তা বলবৎ থাকবে। করোনা ভাইরাস বিস্তার রোধে এটা প্রয়োজন বলে মিশিগানের গভর্নর মনে করেন। আপনি জানেন গত 30 এপ্রিল মিশিগানের গভর্নরের সিদ্ধান্তের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ করেন রিপাবলিকান দলের সাপোর্টাররা, এমনকি তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। এরপর কয়েক দফা বিক্ষোভ হয়, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিক্ষোভকারীদের সমর্থন জানায় এবং মিশিগানকে খুলে দেওয়ার আহ্বান জানান। আফসানা, এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্র এবং মিশিগানের করোনা পরিস্থিতি। জি হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে সেখানকার করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল। দর্শক, বরাবরের মতোই বলে আসছি, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান, অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।